জঙ্গলে ঘেরা ছোট্ট একটা শান্তশিষ্ট গ্রাম, কিন্তু এই গ্রামের সীমানা পার হতে গেলেই আছে এক রহস্যময়ী ভয়ানক চত্বর, যার নাম সুমতির গোলকধাঁধা। ভুলেও কেউ কখনো এই চত্বর পার হওয়ার দুঃসাহস দেখায় না, কারণ একবার এক মেয়ে ওই চত্বর থেকে তার প্রেমিকের সাথে পালানোর পর আজও তাদের খোঁজ পাওয়া যায়নি। বহু বছর ধরে চলে আসা এই সুমতি নামক ডাইনির ভয় এখন বেশ ফিকে হয়ে গেছে। কারো মতে সে আসলে শুধুমাত্র কল্পনা, আর কারো মতে কেউ সুমতির ভয় দেখিয়ে নীরবে মানুষকে খুন করছে। তবে আসল সত্য ছিল এর থেকেও ভয়ানক কিছু, যা কেউ কখনো কল্পনাও করেনি। আসলে কে এই সুমতি, আর সেই মেয়ে আর তার প্রেমিকের সাথেই বা কি হয়েছিল? এমনই গা হিম করা হরর, মন ভালো করার মতো কমেডি আর সুপার ন্যাচারাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সুমাথি ভালাভু, যার অর্থ সুমতির চত্বর। 1963 সালের কুলাথোঝোপা জঙ্গলের মাঝে কয়েকজন আদিবাসী এক দেবতার পূজা করছে। বেনু নামের এক লোক বলে, গবাদি পশুকে পানি না খাইয়ে পাথরে মদ ঢালছে কেন? সবাই পাগল নাকি? বেনুর স্ত্রী বলে, এমন কেন বলছো? ওটা আমাদের কুল দেবতা, সে এই জঙ্গল আর পাহাড়কে রক্ষা করে। বেনু বলে, এসব আসলে অন্ধবিশ্বাস। তখনই দমকা হাওয়া বইতে শুরু করে। আদিবাসীদের প্রধান এই বাতাসকে ইশারা মনে করে বলে, আজকে আমাদেরকে এখানেই থাকতে হবে। বেনু প্রচন্ড রেগে বলে, কি বলছেন? বুঝতে পারছেন কালকের মধ্যে এই পণ্য পৌঁছাতে না পারলে আমার কত বড় ক্ষতি হবে জানেন? প্রধান বলে, তোর জন্য কাজ আর টাকায় কি সব? আমাদের জীবনে কি কোনো মায়া নেই? বেনু জিজ্ঞেস করে, কেন, ভয় করছে নাকি? প্রধান বলে, হ্যাঁ, ওই মোড়ের কথা শুনলেই ভয় গা ছমছম করে। বেনু বলে, এসব মন গড়া কথা অন্য কাউকে শোনাবেন, আমাকে না। একজন বেনুকে বলে, তুই তো জানিস, আজ না হয় থাক, কালই সকালে চলে যাস। প্রধান বলে, আমি এখানে পাথরে মদ ঢালতে আসিনি, দেবতার অনুমতি দিতে এসেছিলাম, কিন্তু সে মানা করে দিয়েছে। এটা একটা অশুভ লক্ষণ। তাছাড়াও আজ শুক্রবার, এখান থেকে গেলে ঘোর বিপদ আসতে পারে। বেনুর স্ত্রী বলে, উনি ঠিকই বলেছে। বেনু রেগে বলে, আমি যদি পার করি তাহলে? প্রধান রেগে বলে, তুমি একাই যাও, আমরা কেউ তোমার সাথে যাব না। বেনু তার স্ত্রীর কথায় গুরুত্ব না দিয়ে হারিকেন নিয়ে হাঁটা দেয়। বেনুর স্ত্রীও উপায় না পেয়ে তার পিছু পিছু যায়। তখনই পাথরের সামনে জ্বালানো আগুনটা নিভে যায়। বেনু তার স্ত্রীকে তার সাথে আসতে মানা করে, কিন্তু তার স্ত্রী বলে, তোমার পেছনে যাব না তো কি করব? প্রধান যখন বলছে সত্যি সত্যি হয়তো ওই মোড়ে কিছু একটা আছে, বেনু বলে, আরে পাগল, আমরা তো সেই মোড়ে চলেও এসেছি। কথাটা শোনা মাত্রই তার স্ত্রী ভয় পেয়ে যায়। বেনু চোখ ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে স্ত্রীকে বিশাল সুন্দর এক ঝর্ণার কাছে নিয়ে আসে। এত সুন্দর ঝর্ণা দেখে তার স্ত্রী বেশ খুশি হয়ে যায়। হঠাৎ তারা খেয়াল করে পাশে এক মহিলা ঝর্ণার দিকে এগোচ্ছে। বেনু বলে, গ্রামে আমাদের মতো আরো সাহসী মানুষ আছে নাকি? বেনু জোরে ডাক দিয়ে বলে, ওদিকে যেও না, আত্মা আছে। হঠাৎই মহিলার হাতের হারিকেন জ্বলে ওঠে। মেয়েটা হারিকেন উঁচু করতেই দেখা যায় মহিলাটি দেখতে হুবহু ভেনুর স্ত্রীর মতো। ভেনু আর ভেনুর স্ত্রী ভয়ে কাঁপতে শুরু করে। হঠাৎ আত্মাটা তাকাতেই দেখা যায় তার দুটো চোখ একদম সাদা। আত্মাটা ভেনুর স্ত্রীর মতো করে বলে, এই এদিকে আসো। গল্প চলে আসে বর্তমানে। গ্রামের দুজন লোক গাড়ি নিয়ে নাগবল্লী নামের এক হিট সিনেমার মাইকিং করছে। গাড়িতে নতুন জয়েনি ফরেস্ট অফিসার হরিও আছে। মনি জিজ্ঞেস করে, আপনার বাসা কোথায়? হরি বলে, ইরুক্কি রাজকুমারী গ্রাম। মানি জিজ্ঞেস করে, এখানে কি আপনার পানিশমেন্ট ট্রান্সফার হয়েছে? সাধারণত কেউ এখানে আসে না, এটা আসলে একটা অভিশপ্ত গ্রাম। কথা শুনে হরি বেশ ঘাবড়ে যায়। চেকপোস্ট আসতেই হরি নেমে যায়। চেকপোস্টের অন্যান্য অফিসারদের কাছে হরি তার ব্যাগ দিয়ে জিজ্ঞেস করে, এখানের মানুষজন কেমন? একজন বলে, চেকপোস্ট পার করলে 3 কিলোমিটার দূরে কেলারি নামের একটা গ্রাম আছে। কেরালার সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ একটা গ্রাম। 3 দিক থেকেই জঙ্গলে ঘেরা। জঙ্গল পার করলেই তামিলনাড়ু। কিন্তু ওই রাস্তায় একটু সমস্যা আছে। ওই রাস্তা আসলে ব্রিটিশরা কাঠ আর ওষুধ পাচারের জন্য বানিয়েছিল, কিন্তু সুমতির ভয়ে ব্রিটিশরা পালিয়ে যায়। সামসা এসে বলে, 1.5 কিলোমিটার আগে সুমথি মোড় আছে। গ্রামবাসীর মতে ব্রিটিশরা ওই মোড় পার করতে পারেনি। হরি বলে, 1.5 বছর
ধরে আমি এখানে চাকরি করছি। আমার মনে হয় গ্রামবাসীরা ঠিকই বলছে। রাত 8টার পর কেউ ওই মোড় দিয়ে পার হওয়ার সাহস দেখায় না। যতই জরুরি হোক না কেন কেউ ওই মোড় পার করে না। সন্ধ্যায় চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় আর সকাল 6টায় খোলা হয়। হরি জিজ্ঞেস করে, আধুনিক যুগেও কি মানুষ এসব গল্পে বিশ্বাস করে নাকি? গার্ড বলে, এটা গল্প না, সত্যি ঘটনা। সুমতির মোড়ে অনেকের মৃত্যু হয়েছে, অনেকে সুমতিকে দেখেছে। শামসা বলে, আপনি নতুন তো, ধীরে ধীরে আপনিও সব বুঝে যাবেন। কেলারি গ্রামের এক বাড়িতে বাস করে আপ্পু নামের এক ভীতু ছেলে। ভীতু না, মহাভীতু ছেলে। রাতে গোসলে ঢুকে যখনই আলো চলে যায় ভয়ে জোরে সে চিৎকার করে ওঠে। ছেলের চিৎকার শুনে আপ্পুর বাবা বিজয় খাওয়া ছেড়ে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে আসে। দরজা ধাক্কাতেই আপ্পু দরজা খুলে বেরিয়ে আসে, তার হাতে পূজা অর্চনা করার থালা। বিজয় জিজ্ঞেস করে, ভেতরে গোসল বাদ দিয়ে কি পূজা করছিলি নাকি? আপ্পু বলে, ভেতরে তো অনেক মশা, তাই তাড়াচ্ছিলাম। বিজয় বলে, তোর বিয়ের বয়স হয়ে গেছে, আর কতদিন এভাবে ভয়ে ভয়ে থাকবি? আপ্পু বলে, বিয়েতে ভয় লাগে না, সময় হলেই আমি বিয়ে করে নিব। বিজয় তার ভীতু ছেলেকে নিয়ে অনেক বিরক্ত, তাই সে রেগে দেয় হাঁটা। মা, বোন, ভাগ্নি সবাই চলে যায়। আপ্পু পেছনে ফিরতে দেখে সেখানে কেউ নেই, তাই ভয়ে সেও দৌড়ে ভেতরে চলে যায়। সকালে এক চায়ের দোকানে গ্রামের সবার আড্ডা বসে। গ্রাম পঞ্চায়েতকে নতুন রাস্তা বানানোর কথা বলা হয়েছে যেন সুমতি মোড় ব্যবহার না করতে হয়, কিন্তু সে বিষয়ে তার কোনো গুরুত্বই নেই। সবাই বলা বলি করে পূজার সময় ওই রাক্ষসের শক্তি বেড়ে যায়। এরই মধ্যে আমবাদি তার ক্যাসেটের দোকান খোলে। মানুষজন এসে ক্যাসেটের সমস্যার কথা বলতেই আমবাদি ডিসকাউন্ট দিয়ে মামলা সেট করে নেয়। কিছুক্ষণ পর বাবার সাথে আপ্পু দোকানে আসে। তখনই পণ্ডিত তার মেয়ে মীনাক্ষীর সাথে আসলে আমবাদি দৌড়ে গিয়ে পণ্ডিতকে বলে, আপনার তাবিজ দেওয়ার পর থেকে আমার সাহস অনেক বেড়ে গেছে। মীনাক্ষী মজা করে বলে, তাহলে আজ রাতে সুমতি মোড় পার করে দেখাও। পণ্ডিত বলে, এটা কোনো মজার বিষয় না। বহু বছর আগে নায়েদিরা তাদের শক্তি দিয়ে সুমতির আত্মাকে ওই মোড়ে বেঁধে দেয়, এই জন্যই আমরা গ্রামে শান্তিতে থাকতে পারছি। ওই মোড় ছাড়া আত্মা বের হতে পারে না। মীনাক্ষী চলে গেলে পণ্ডিত আমবাদি আর অপ্পুকে বলে, কালকের পূজার সামগ্রী সময় মতো পৌঁছে দিও, আর পূজা না হওয়া পর্যন্ত সাবধানে থাকবে। সুমতির শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। চাম্বার নামের এক লোক ড্রিঙ্কস করতে করতে চেক পোস্টে আসে। শামসা জিজ্ঞেস করে, আজকের দিন কি শুভ নাকি? চাম্বান বলে, তোমাদের আয়ু ফুরিয়ে আসছে, কিন্তু ভয় করো না। এক বোতল ড্রিঙ্কস দিয়ে বলে, খাও, সব ঠিক হয়ে যাবে। চাম্বান চলে গেলে হরি জিজ্ঞেস করে, এরা আবার কারা? শামসা বলে, যে গাড়ি চালাচ্ছিল ওর নাম গিরি। গ্রামের সবাই ওকে বেশ সম্মান করে, আর পাশের জন হলো চাম্বান। গ্রামের সব পূজা সেই করে। জঙ্গলের মাঝে রাস্তার পাশের বড় এক গাছে অসংখ্য ধাগা বাঁধা। চাম্বান গিরিকে গাড়ি থামাতে বলে। এদিকে শামসা বলে, চাম্বানের বাবা মা ওই সুমতি মোড়ে মারা গেছে। ওর বাবা তন্ত্রবিদ্যায় অনেক বড় ঋষি ছিল। চাম্বানের কাছেও তার বাবার তন্ত্রবিদ্যার গুণ আছে। সে যা বলে সব সত্য হয়। চাম্বান গাছের সামনে এক ত্রিশূলে লেবু গেঁথে চলে যায়। গ্রামে পূজার প্রস্তুতি চলছে। বাদরান নামের এক লোক আপ্পুকে আসতে দেখে রাগী চোখে তাকায়। হরিকে বলে, আপনাকে বলেছিলাম না গ্রামের একটা মেয়ে সুমতি মোড় পার করে পালিয়েছিল? সেই মেয়েটাকে যেই ছেলে সাহায্য করেছিল সেই হলো ওই আপ্পু। আপ্পু, মীনাক্ষী আর আমবাদি তখন আরামে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। মীনাক্ষীর হাসি দেখে আপ্পু বলে, এত হাসিস না, তোর পরিবার দেখলে কান্না করতে করতে আমার কাছেই আসবি। আসলে আমবাদি আর মীনাক্ষী একে অপরকে ভালোবাসে, কিন্তু মীনাক্ষীর পণ্ডিত বাবা এগুলো এখনো জানে না। শামসা এক মহিলা আর তার বাচ্চা মেয়েকে দেখিয়ে বলে, যেই রাতে ওই মেয়ে পালিয়ে গিয়েছিল সেই রাতে এক লোকের লাশ পাওয়া যায়। সেই লোকের স্ত্রীর নাম সুজা আর মেয়ে শ্রী। আপ্পু তার ভাগ্নি শ্রীকে নিয়ে মেলায় ঘুরতে যায়। আপ্পু সুজাকে জিজ্ঞেস করে, ভাবি তুমি কাজ ছেড়ে দিলে কেন? সুজা বলে, কিছু মানুষ বিধবাদের শান্তিতে বাঁচতে দেয় না। আপ্পু জিজ্ঞেস করে, ভাদ্রা কিছু বলেছে? সুজা কোনো উত্তর দেয় না। আপ্পু বলে, কাল থেকে তুমি আমার ক্যাসেটের দোকানে এসো, বেশি বেতন দিতে পারবো না, যা হয় তাতেই তোমার সংসার চলে যাবে। সুজা এ কথায় বেশ খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর গাড়িতে করে সেখানে শেখরের পরিবার আসে। টাকা পয়সা থাকার কারণে গ্রামে শেখরের বেশ প্রভাব আছে। শামসা হরিকে বলে, যে মেয়ে পালিয়েছিল সেটা শেখরের মেয়ে। ভাদ্রার সাথে শেখরের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটার একটা ছোট ভাই আছে, তার নাম মহেশ। মহেশ এখন আর্মিতে কাজ করে। যখনই আসে আপ্পুর সাথে একবার হলেও ঝগড়া করবে। সবচেয়ে মজার বিষয় হলো সুমতি মোড়ের পর ওদের ঝগড়াই এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা। মহেশের চাচাতো ভাই বাবু বেশ ভাব নিয়ে গাড়ি থেকে বের হয়ে সানগ্লাস পরে বন্ধুদের সাথে মেয়েদের নিয়ে নানা মন্তব্য করতে থাকে। মহেশের স্ত্রী জানকী আমবাদির কাছে গিয়ে জিজ্ঞেস করে, পূজার প্রস্তুতি কেমন চলছে? আপ্পু জিজ্ঞেস করে,
তোমার আর্মি কবে আসবে? জানকী বলে নতুন পোস্টিং হয়েছে তো, পরের সপ্তাহে ছুটিতেই চলে আসবে। হরি জিজ্ঞেস করে তাই পূজা কতক্ষণ হবে? সামসা বলে অনেক রাত পর্যন্ত হয়, মন্দিরের পতাকা তুললেই সন্ধ্যার দিকে পূজা শুরু হবে, এরপর নাইডিরা চলে আসবে। হরি জিজ্ঞেস করে এই নাইডি আবার কে? জুনিয়র গার্ড বলে নাইডি হলো জঙ্গলে বাস করা আদিবাসী, ওরাই এই বলির কাজ করে। পূজার শেষে যে বলি দেয় সেই লোক এই গ্রামের ভবিষ্যৎ বলতে পারে। পতাকা ওঠানোর পর আপ্পু, আম্বারি, মীনাক্ষী সহ পুরো গ্রাম নেচে গিয়ে আনন্দ করতে থাকে। সন্ধ্যা হতেই নাইডি এসে পূজা শুরু করে দেয়। চাম্বানের কপালে টিকা দিয়ে একটা টুপলা ধরিয়ে দিয়ে বলে কাল সকালে এটাকে সুমথি মোড়ে পুঁতে দিবে। আপ্পুর কপালে টিকা পরিয়ে বলে ও তোমাকে খুঁজতে আসবে, ভয় পাবে না, সাহসের সাথে মোকাবেলা করবে। যেই আপ্পু ভয়েই কাঁপতে থাকে সে নাকি দেখাবে সাহস। যাই হোক, পূজা শেষ হলে মুরলি নামের এক ব্যাংক পার্টির মুরলি রাতেই কেল্লামের উদ্দেশ্যে বের হতে চায়। গ্রামের এক বয়স্ক লোক বলে এত রাতে যেও না, কাল সকালে যেও। মুরলি বলে কাল আমার শো আছে, এখন রওনা দিলে কালকের মধ্যেই পৌঁছে যাব। লোকটা বলে তোর কি ভয় করে না? ওই মোড় সম্পর্কে জানিস না? মুরলি বলে কোন যুগে বসবাস করছো? মোড়ে রাক্ষস আর জঙ্গলে ভূত, এসব মন গড়া কথা। এখন গেলে চেকপোস্টে গাড়ি পাবো। মুরলি কোনো কথা না শুনেই রওনা দেয়। এদিকে আপ্পুরা সব গোছকাজ করে চলে যাচ্ছিল। পণ্ডিত বলে মীনাক্ষীকে বাসায় নামিয়ে দিও। আপ্পুরা চলে গেলে পণ্ডিত খেয়াল করে চাম্বানের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। পণ্ডিত জিজ্ঞেস করে কি হয়েছে? চাম্বান বলে মন বলছে খুব খারাপ কিছু হবে। এদিকে মুরলি হাঁটতে হাঁটতে সুমতি মোড়ে চলে আসে। ঢাকের শব্দ শুনতেই হেসে বলে কাকা, তুমি না বলেছিলে ভয় করছে, তাহলে এখন কিভাবে আসলে? পেছনে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। মুরলির এবার ভয় লাগতে থাকে। আশেপাশের পাখির ডাকও বন্ধ হয়ে যায়। আবারও ঢোল বাজলে মুরলি তাকিয়ে আটকে ওঠে। সামনের দিকে তাকিয়ে দেখে বিট ঘুটে পোকায় খাওয়া একটা কঙ্কাল পড়ে আছে। মুরলির গা ভয়ে শিউরে ওঠে। তার পেছনে কালো পোশাকে বড় বড় নখের এক ডাইনি দাঁড়িয়ে আছে। মুরলি ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। সামনের দিকে এগোতে গেলেই বিভৎস চেহারা সেই ডাইনি মুরলির দিকে তেড়ে আসে। এদিকে ভয়ানক এক স্বপ্ন দেখে আপ্পু ঘুম থেকে লাফিয়ে চিৎকার করে উঠলে বাবা মা দৌড়ে আসে। আপ্পু হেসে বলে স্বপ্ন দেখছিলাম। মা বলে ভয় পাস না, কালকের পূজার জন্যই এমন হয়েছে, রাক্ষস তোকে কিছুই করবে না। বিজয় বাইরে এসে গিরিকে বলে একটু আগে একজনকে সুমথি মোড় থেকে হাসপাতালে নিয়ে গেছে, সে নাকি ঢোল বাজাতে এসেছিল। বিজয় বলে কতবার মানা করেছি যেন রাতে কেউ ওখানে না যায়। পরের দিন গ্রামের সবাই এক বিয়েতে এসেছে। জানকী আপ্পুর মায়ের সাথে বসে কথা বলছে। শ্বশুরকে আর চোখে তাকাতে দেখে জানকী দ্রুত সেখান থেকে উঠে যায়। এটা দেখে পণ্ডিত বিজয়কে বলে তোমরা একই থালায় খাবার খেতে আর এখন একে অপরকে দেখতেও চাও না। বিজয় বলে ওদের কি দোষ দেব, সব দোষ তো আমার ছেলের। আপ্পু মন খারাপ করে এক কোনায় দাঁড়িয়ে থাকে। মীনাক্ষী বলে ওকে ভুলে যাও না, কত তো মেয়ে আছে। আপ্পু বলে ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখার কষ্ট তুই বুঝবি না। আসলে আজ আপ্পুর প্রেমিকার বিয়ে হচ্ছে। খাবার খেতে খেতে পাপ্পান ভাদ্রাকে জিজ্ঞেস করে ব্যান্ডপাড়ির লোকের কি হলো? ভাদ্রা বলে সে এখনো বেঁচে আছে। আপ্পুকে দেখে বলে আজ পর্যন্ত কেউ কি ওই মোড় পার করতে পেরেছে? মণি বলে একজন পার করেছে। সুরেশ বলে সে তো পুরনো কথা, তবে সবাই জানে যে সে পালিয়ে গেছে। কিছু মানুষ পুরো গ্রামকে বোকা বানাচ্ছে। মেয়েটাকে মেরে হয়তো কোথাও পুঁতে ফেলেছে আর বলছে পালিয়ে গেছে, কিন্তু সত্যটা বেশি দিন লুকিয়ে থাকবে না। আপ্পুর ভীষণ রাগ হলেও আম্বাদি বলে বিয়ে তো হয়েই গেছে, খাওয়া দাওয়া চলছে, যা তুই গিয়ে তোর রাগ ঝেড়ে আয়, বাকিটা আমরা সামলাবো। সাথে সাথে আপ্পু গিয়ে মণিকে ধাক্কা মেরে ফেলে ভাদ্রানকে তুলে এক আছাড় মারতেই সে টেবিলের উপরে পড়ে। আপ্পু চর মারতে গেলেই ভাদ্রা দূরে সরে যায়। চরটা গিয়ে লাগে সুন্দরী এক মেয়ের গালে। এই মেয়ের নাম হলো ভামা। চর খেয়ে ভামা বোকার মতো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। ভামার চোখে চোখ পড়তেই আপু অপলক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে। এদিকে চর খেয়ে ভামার গালে 5 আঙ্গুলে দাগ বসে গেছে। এত জোরে চর মেরেছে যে বেচারার ঘাটটাই মটকে গেছে। হাসপাতালের ডক্টর কলার ক্যাপ পরতে বলে। নার্স বলে এত জোরে কেউ মারে নাকি? ভামা হচ্ছে মহেশের চাচাতো বোন। ভামা ডক্টরকে জানায় দাঁতেও ব্যথা করছে। ডক্টর বলে ঠিক হয়ে যাবে। জানকী হি হি করে হাসলে চাচা বলে লজ্জা করে না যে মার খেয়ে চলে এসেছিস? পুলিশ এসে বলে ওর স্টেটমেন্ট নিতে হবে, আপনারা বাইরে যান। মহেশের চাচা সুধাকর বলে আমার মেয়ের গালে দাগ দেখছেন না, এখনই গিয়ে ওই আপ্পুকে অ্যারেস্ট করেন। অফিসার বলে দেখেন আপনাদের পারিবারিক শত্রুতার কারণে ভিকটিমের বড় চাচা মানে শেখর বলেছে মেয়েটাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ভামা বলে কি বলেন, শত্রুতার জন্য হত্যা করতে এসেছিল? শেখর বলে তুই শুধু বল আপ্পু তোকে মেরেছে। ভামা বলে
আপু আমাকে জেনে শুনে মারিনি, আমার শুধু এটুকুই মনে আছে আমি পাপড় চেয়েছিলাম, চোখ খুলে দেখি আমি হাসপাতালে। অফিসার জিজ্ঞেস করে কেস কি করব নাকি না। ভামা অবাক হয়ে বলে পাপড় না দেওয়ার জন্য কেস হয় নাকি। পাশ থেকে জানকি বলে ও কোনো কেস করতে চায় না। পুলিশ অফিসার চলে গেলে পণ্ডিত বাইরে এসে আপ্পুকে বলে একটা কথা তো মানতেই হবে, তোর হাতে ভালোই জোর আছে, এক চড়ে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। শেখর তোকে ফাঁসানোর ভালোই চেষ্টা করেছে, কিন্তু ভামা তোর নামে কোনো কেস করেনি। মীনাক্ষী বলে ভামা আমাদের স্কুলের নতুন টিচার, আর তুমি তাকে প্রথম দিনেই হাসপাতালে পাঠিয়ে দিলে। রাতে শেখরের পক্ষে লোকজন সিনেমা হলে বসে আড্ডা দিচ্ছে। ভাদ্রা অফিসারকে বলে আজ অনেক ভালো একটা সুযোগ ছিল, তারপরও আপ্পুকে লকআপে দিতে পারলেন না। সুধাকরণ বলে আমি তো ভাবতেই পারিনি আমার মেয়ে কমপ্লেন করতে চাইবে না, এমনকি আমার পরিবারের সব মহিলারাও ওর পক্ষেই ছিল। শেখর বলে 4 বছর হয়ে গেছে আমি শান্তিতে ঘুমাতে পারি না, জানি না আমার মেয়েটা বেঁচে আছে না মারা গেছে। ওই রাতে সুমতির মোড় পার হয়ে আমার মেয়েটা কারোর সাথে পালিয়ে গেছে, এমন গল্প গ্রামের সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। আমার মেয়ের সাথে ওই রাতে কি হয়েছিল সেই খোঁজ আমি বের করেই ছাড়বো। অফিসার বলে আপনার এই ইচ্ছা একমাত্র আমাদের নতুন এসআই পূরণ করতে পারে, কারণ থানার নতুন এসআই বেঞ্জামিন একেবারে সাইকো স্বভাবের। আমার মনে হয় ওই লোকটাই আপনাকে সাহায্য করতে পারবে। অপরদিকে মাঝরাতে একটা জিপ এসে চেকপোস্টের সামনে বারবার হর্ন দেয়। ফরেস্ট অফিসার হরি এসে বলে এত রাতে ওইদিকে যাওয়া মানা। জিপ থেকে একজন বলে সেসব আমি দেখে নিব, তুমি ব্যারিকেড সরাও। হরি লোকটাকে বলে রাতের বেলা জঙ্গলের ভেতরে যাওয়া যাবে না। নতুন এসআই বেঞ্জামিন তার পরিচয় দিয়ে বলে আজকের পর থেকে এই গ্রাম আমার নিয়মে চলবে, তোমাদের যা বলছি সেটাই করো। হরিও কথা না বাড়িয়ে ব্যারিকেড সরিয়ে দিতে বলে। বেঞ্জামিন চলে যাওয়ার সময় জিজ্ঞেস করে শুনেছি জঙ্গলের ওই মোড়ে নাকি একটা মেয়ে থাকে, বলেই টিটকারি করে জঙ্গলের দিকে চলে যায়। হরিও হাসতে হাসতে বলে এবার যা করার সুমতিই করবে। জঙ্গলের মাঝে গিয়ে সেই মোড় পার হতেই বেঞ্জামিনের জিপটা হঠাৎ নষ্ট হয়ে যায়। বারবার চেষ্টা করার পরও বেঞ্জামিন গাড়ি স্টার্ট দিতে না পেরে গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরায়। এরপর গান গাইতে গাইতে রাস্তার পাশে দাঁড়িয়ে পি করতে শুরু করে। সাথে সাথেই গাড়ি একা একাই স্টার্ট হয়ে গাড়ির মিউজিক বক্সে জোরে জোরে গান বাজতে শুরু করে। বেঞ্জামিন গাড়িতে উঠে মিউজিক প্লেয়ার থেকে ক্যাসেটটা বের করে বলে এখানে শুধুমাত্র গান গাওয়ার পারমিশন আমার আছে। ক্যাসেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে সুমতি এটা তোর জন্য রেখে গেলাম। কিন্তু বেঞ্জামিন আবারও যখন গাড়ি স্টার্ট দিতে যায় গাড়িটা আর স্টার্ট নেয় না। বেঞ্জামিন আবারও গাড়ি থেকে নেমে রাস্তার পাশে পি করতে দাঁড়ায়। তখনই খেয়াল করে কিছুটা দূরে জঙ্গলের মাঝে কেউ একজন দাঁড়িয়ে ঠিক তারই মতো করে স্মোক করছে। বেঞ্জামিন লোকটার দিকে তাকিয়ে বলে আশেপাশে কোনো গ্যারেজ আছে নাকি? লোকটা মাথা নাড়িয়ে বলে না, কেমন একটা অলক্ষণে জায়গা, আশেপাশে কোনো মানুষের চিহ্নও নেই। এই কথা বলে পেছনে তাকাতেই দেখে ঠিক তারই মতো দেখতে একজন তার সামনেই দাঁড়িয়ে আছে। বেঞ্জামিনের অবয়ব বলে তুই নাকি সুমতিকে দেখতে এসেছিস? বেঞ্জামিন তার দিকে অবাক হয়ে তাকাতেই আচমকায় জিপে আগুন ধরে যায়। বেঞ্জামিন এবার সামনে তাকিয়ে দেখে তার ছায়াটা সেখানে আর নেই। তখনই আগুনে পুড়তে পুড়তে জিপটা তার দিকে ধেয়ে আসে। পরের দিন সকালে আপ্পুর ভাগ্নি আল্লি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে দেখে তার মামা বেশ সেজে গুজে চোখে একটা সানগ্লাস পরে একেবারে সস্তা হিরো সেজে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আপ্পুর বাবা এসে জিজ্ঞেস করে এত সকালে জোকার সেজে কোথায় যাচ্ছিস? আপ্পু জানায় আমি একটু আল্লি স্কুল থেকে ঘুরে আসি, ঠিকমতো পড়ালেখা করে কিনা খোঁজ নিয়ে আসি। আল্লি বলে তুমি কি সত্যি আমার পড়ার খবর নিতে যাবে নাকি আমার নতুন টিচারকে দেখতে যাবে? আপ্পু বলে এত পাকনামি না করে গাড়িতে বসো। অপরদিকে দেখা যায় বেঞ্জামিনের গাড়িটা পাহাড়ের কিনারা থেকে টেনে তোলা হচ্ছে। জুনিয়র অফিসার বলে হয়তো পুরাতন গাড়ি তাই শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে। হরি বলে আমরা তো ওনাকে আগেই মানা করেছিলাম, তারপরও ওই মোড় পার করে এসেছে। চাম্মান বলে আপনি এখানে নতুন এসেছেন তাই হয়তো বিষয়টাকে তেমন পাত্তা দেননি, আপনি একবার পণ্ডিতের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসবেন। বেঞ্জামিন রেগে চাম্মানের দিকে তেড়ে গেলে সবাই এসে তাকে আটকায়। তখনই আপ্পু বাইক নিয়ে সেখানে আসলে বেঞ্জামিন হঠাৎ করে আপ্পুর বাইকের সামনে আসে। এই নিয়ে আপ্পু বেঞ্জামিনকে ঝাড়ি দিতেই দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। আপ্পু স্কুলে এসে দেখে সবাই শপথ করছে। ভামার ছোট ভাই ভাবা সবাইকে শপথ পাঠ করাচ্ছে। তখনই ভাবা আমতা আমতা করে বলে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, ভারতের সব ছেলেরা আমার ভাই।
তখনই আপ্পুকে দেখে রেগে বলে, ভারতের সব ছেলেরা আমার ভাই না। এই কথা বলেই দৌড়ে এসে সবার সামনে আপ্পুর গালে সজোরে একটা চড় দেয়। চড় খেয়ে মন খারাপ করে আপ্পু গালে হাত দিয়ে মন খারাপ করে বসে আছে। কেউ জিজ্ঞেস করলেই বলে দাঁতে ব্যথা, তাই মুখে হাত দিয়েছে। তখন স্কুল টিচার দীপা আসলে সবাই বলে, কয়েকদিন পরেই আপনার ডেলিভারি ডেট, এই অবস্থায় স্কুলে যাচ্ছেন কেন? দীপা বলে, আর কয়েকদিন পরেই আমি ছুটি নিব। তা তোমার দাঁতে কেন ব্যথা হয়েছে সবাইকে বলনি? ছোট একটা বাচ্চার কাছে চড় খেয়ে আপ্পু বেহুশ হয়ে পড়েছিল। এ কথা শুনে সবাই হাসতে শুরু করে। সবাই টিটকারি করে বলে, তাহলে সকালে সেজে গুজে স্কুলে চড় খেতে গিয়েছিলি? দীপা বলে, ওইটুকু বাচ্চার চড় খেয়ে পুরো 10 মিনিট বেহুশ হয়েছিল। যাই হোক, বাস স্টপে কেউ একজন তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আপ্পু দৌড়ে বাস স্টপের কাছে আসলেই আমবাদি মিউজিক প্লেয়ারে রোমান্টিক গান চালিয়ে দেয়। রোমান্টিক গান শুনতে শুনতে আপ্পু ভামাকে বলে, আমি ভেবেছিলাম তোমার বাবা অথবা চাচা আমাকে ছাড়বে না, কিন্তু তার আগেই তো তোমার ছোট ভাই আমাকে বেহুশ করে দিল। ভামাদা ছোট ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাইলে আপ্পু বলে, ছোট একটা মানুষ, ওকে তো আমি তখনই ক্ষমা করে দিয়েছি। তোমার গলার ব্যথা যদি ভালো হয়ে যায় তাহলে ওই কলার ব্যান্ডটা আমাকে দিও, আমার গলায়ও না ব্যথা করছে। ব্যাস, এখান থেকেই দুজনের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। একদিন রাতে 4 বন্ধু সিনেমা দেখে বাসায় ফেরার সময় বেশ রাত হয়ে যায়। এদিকে চেকপোস্ট বন্ধ করার সময় হয়ে গেছে। চেকপোস্টের কাছে এসে আপু ফরেস্ট গার্ডকে বলে, ব্যারিকেড সরিয়ে দিন। ফরেস্ট গার্ড টিটকারি করে বলে, সত্যি সরিয়ে দিব? আপু হতাশ হয়ে বলে, থাক, বন্ধই করে দিন। সবাই মিলে এবার হরির রুমে বসে ড্রিঙ্কস করা শুরু করে। বিদ্যুৎ চমকে উঠতেই গিরি পাশে তাকিয়ে গ্রামের দাইমাকে দেখে চিৎকার করে ওঠে। আপু চিৎকার করে বোকার মতো হাসি দিয়ে বলে, ও আপনি এসেছেন? তা গ্রামের উৎসবে আসেননি কেন? দাইমা বলে, আমি পূজায় গিয়েছিলাম, সেই কারণে গ্রামের অনুষ্ঠানে আসিনি। হরি বলে, তোমাদের গ্রামের সবকিছুই আমার অনেক ভালো লেগেছে, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই সুমতি নামের রাক্ষসীর গল্প। আসলেই কি ওই গল্পটা সত্যি? পাশ থেকে দাইমা বলে, এটা কোনো গল্প না, এটা সম্পূর্ণ সত্যি কথা। জঙ্গলে যেখানে সুমতির মোড় আছে সেখানে একটা জঙ্গলি আদিবাসী গোষ্ঠী বাস করত। তারা কালো জাদু দিয়ে ইংরেজদের সাথে লড়াই করত। সেই গোষ্ঠীর প্রধানের ছেলে সুমতিকে বিয়ে করে তাকে গ্রামে নিয়ে আসে। সুমতি এতটাই সুন্দর ছিল যে যে কেউ তাকে দেখলে হা হয়ে তাকিয়ে থাকতো। সবসময় তার মুখে হাসি লেগেই থাকতো। বিয়ের বেশ কয়েক মাস পর জানা যায় সুমতি গর্ভবতী। খবর জানার সাথে সাথেই গ্রামের সবাই অনেক খুশি হয়ে যায়। গ্রামের মানুষের এত আনন্দ আর হই হুল্লোড় দেখে সুমতি নিজেও অনেক খুশি ছিল, কিন্তু তার এই খুশি খুব বেশি দিন টেকে না। আসলে ওই গোষ্ঠী নিজেদের শক্তি বাড়িয়ে সম্পূর্ণ গ্রাম নিজেদের দখলে নিতে চাচ্ছিল, আর তাদের শক্তি বাড়ানোর জন্য একটা গর্ভবতী মেয়ের বলি দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু গ্রামের কেউ এই ষড়যন্ত্রের কথা জানতো না। একদিন পূজা করার কথা বলে সুমতিকে বলি দেওয়ার জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু যতক্ষণে সুমতি বুঝতে পারে যে এখানে এসে সে ভুল করে ফেলেছে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সুমতি 2 হাত জোর করে সবার কাছে তার প্রাণ ভিক্ষা চাইলেও তাদের একটুও দয়া হয় না। তারা সুমতিকে জ্বলন্ত আগুনের মাঝে ফেলে দেয়। আগুনে পুড়ে গেলেও সুমতি তার বাচ্চাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। আগুনে পুড়ে যাওয়ার সময় সুমতি ওয়াদা করে বলে, এই গোষ্ঠীর কাউকে সে ছাড়বে না। সুমতি কখনো গ্রামের কারোর ক্ষতি করতো না, উল্টা খারাপ আত্মা থেকে গ্রামবাসীদেরকে বাঁচায়। আপু ভয় পেয়ে বলে, রাতের বেলা এসব বলার কি দরকার? দাইমা বলে, আরো একটা অবাক করার কথা শুনবে। সুমতির ওই মোড়ের সাথে তোমার একটা গভীর সম্পর্ক আছে। তোমার সামনে অনেক বড় বিপদ আসছে, আর সে সময় গ্রামের সব মানুষ তোমার বিপক্ষে দাঁড়াবে। রাতে সবাই ফরেস্ট চেকপোস্টের মধ্যেই ঘুমিয়ে যায়। মাঝরাতে অনেক বৃষ্টি হচ্ছে। তখনই একটা সাদা গাড়ি এসে ফরেস্ট চেকপোস্টের সামনে দাঁড়ায়। গাড়িটা বারবার হর্ন দিলে আপু হরিকে বলে, আপনি থাকেন, আমি দেখে আসছি। আপু চিৎকার করে বলে, কাল সকালের আগে জঙ্গলের দিকে যাওয়া যাবে না। গাড়ি থেকে মহেশকে নামতে দেখে আপু তাড়াতাড়ি আমবাদিকে ডেকে বলে, মহেশ এসেছে। সবাই বেরিয়ে আসতেই মহেশ হরিকে তার পরিচয় দেয়। হরি বলে, আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। সকালে সবাই যে যার মতো চলে যাওয়ার সময় মহেশ আপুকে ডেকে বলে, আমি 1 মাস গ্রামে থাকবো। এবার আমি ঠিকই খুঁজে বের করব যে আমার বোনের সাথে কি হয়েছিল। এরপর তোর হিসাবটাও তোকে বুঝিয়ে দিব। পথে যাওয়ার সময় গিরি আপুকে বলে, যেই রাতে আমু পালিয়ে গিয়েছিল সেই রাতে তুই কোথায় ছিলি? তোর কাছে বারবার
অনেকবার জিজ্ঞেস করেছি, যদি তুই সত্যিটা বলে দিতি তাহলে এত ঝামেলা হতো না। আপ্পু রেগে বলে, আমি তোদেরকে সত্যিই বলেছি, তোরা যতটুকু জানিস আমিও ততটুকুই জানি। আম্বাদি বলে, ও যদি পালিয়েই যাবে তাহলে সবকিছু তোকে কেন বলেছিল? আপ্পু জানায়, আমি কিভাবে বলবো? এরপর থেকে পুরো গ্রামের মানুষ তো আমাকেই সন্দেহ করে। রাতে শেখরের বাসায় বেঞ্জামিন সহ পুলিশের আরো কয়েকজন ড্রিঙ্কস করতে বসেছে। মহেশের স্ত্রী রাগ করে সেখান থেকে চলে আসলে মহেশ জিজ্ঞেস করে, কি হয়েছে? মহেশের স্ত্রী জানাকি রেগে বলে, এটা একটা বাসা, কোনো মদের বার না। মহেশ বলে, আমার বোনের খোঁজ বের করার জন্য আমাকে বাধ্য হয়ে এসব করতে হচ্ছে। তুমি যদি সব সহ্য করতে না পারো তাহলে আপ্পুর কাছে গিয়ে জিজ্ঞেস করো, ও তো তোমার খুব ভালো বন্ধু। জানাকি বলে, আপ্পু তো আমার চাইতেও তোমার ভালো বন্ধু ছিল। বেঞ্জামিন চলে যাওয়ার সময় বলে, আমি আগামীকালই তোমার বোনের খোঁজ বের করেই ছাড়বো। আমার যতটুকু বিশ্বাস, সুমধির ওই মোড় সে কখনোই পার করতে পারবে না। আমি প্রথম যখন এই গ্রামে আসি সেদিনই বুঝে গিয়েছিলাম রাতে ওই মোড় পার করা সম্ভব না। এদিকে দীপার লেবার পেন উঠতেই সে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। দাইমা আর কিছু মহিলা বাচ্চার অবস্থা বোঝার চেষ্টা করছে। দাইমা জানালা খুলে চাম্বানকে বলে, ওর অবস্থা বেশি ভালো না, আমরা হয়তো যে কোনো একজনকে বাঁচাতে পারবো, দুইজনকে বাঁচাতে হলে জলদি হাসপাতালে নিয়ে যেতে হবে। চাম্বান এবার চিন্তায় পড়ে যায়, কারণ এই রাতের বেলা সুমতির মোড় পার করা আর মৃত্যুকে ডেকে আনা দুটোই সমান। চাম্বান বলে, ওকে হাসপাতালে নিতে হলে আমি মরার জন্যও রাজি, তোমরা কেউ কি আমার সাথে যাবে? পণ্ডিত রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? মুরলি আর আম্বাদি রাজি হয়ে গেলে আপ্পুর অনেক ভয় হলেও সে রাজি হয়ে যায়। সবাই মিলে দীপাকে তুলতেই দাইমা বলে, সুমতি তোমাদের জন্যই অপেক্ষা করছে। এই গাড়িতে 60 জনের প্রাণ হুমকির মুখে, তাই সাবধান। গিরি গাড়ি চালাচ্ছে আর বাকিরা দীপাকে শান্ত করার চেষ্টা করছে। আচমকা সুমতি মোড়ের আগেই একটা গাছ ভেঙে রাস্তার উপরে পড়তেই গিরি কোনো মতে গাড়ি কষে ব্রেক করে। পণ্ডিত বাদের সবাই গাড়ি থেকে নেমে গাছের কাছে গেলেই পণ্ডিত এসে বলে, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? সবাই মিলে এই গাছটা সরাও। সবাই একসাথে গাছটা সরানোর চেষ্টা করতে থাকে। পণ্ডিত হঠাৎ খেয়াল করে দীপার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। সে ভয়ে ভয়ে গাড়ির কাছে যেতেই দেখে গাড়ি পুরো ফাঁকা, ভেতরে দীপা নেই। সবাই দীপার নাম ধরে ডাকতে থাকে। হঠাৎই জঙ্গলের মধ্যে থেকে দীপার কান্নার আওয়াজ আসতে থাকে। সবাই দীপাকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। চাম্বানের মনে হয় তার পেছন থেকে কিছু একটা দ্রুত গতিতে চলে গেল। চাম্বান সেদিকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে গেলেই কে যেন চাম্বানের গায়ে ঢিল ছুঁড়ে মারে। চাম্বান সেটা হাতে নিতেই দেখে একটা ছোট লাল রঙের পুটলি। চাম্বানের মনে পড়ে যায় পূজার শেষে সেই দেবী দেবতা তাকে ওই পুটলিটা সুমতির মোড়ের কাছে পুঁততে বলেছিল। সবাই দীপাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে চলে আসে। তখনই আবার দীপার কান্নার আওয়াজ আসলে সবাই সেদিকে এগোতে থাকে। হুট করে আবার কান্নার আওয়াজটা আর এক দিক থেকে আসতে শুরু করে। উপায় না পেয়ে সবাই এবার দুই ভাগে ভাগ হয়ে দীপাকে খুঁজতে থাকে। আপ্পু হঠাৎ লক্ষ্য করে তার পাশ থেকে আম্বাদি গায়েব হয়ে গেছে। এদিকে আম্বাদি দেখে আপ্পু তার পাশ থেকে গায়েব হয়ে গেছে। আপ্পু দীপার কান্নার আওয়াজ শুনে একাই সামনে এগোয়। এদিকে আম্বাদি এগোতে এগোতে সেই পানির ঝর্ণার কাছে চলে আসে। উপরে তাকাতেই দেখে দীপা ঝর্ণার উপরে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। কি ভয়ানক, বাপ রে! আম্বাদি বারবার দীপাকে পিছিয়ে যেতে বলে আর দীপা যেন হাত এগিয়ে তাকেই ডাকছে। আম্বাদির সাহায্যের জন্য আপ্পুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। দীপা ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ঝর্ণার উপর থেকে সোজা নিচে পানিতে পড়ে যায়। এদিকে আম্বাদি পানির মধ্যে হন্যে হয়ে দীপাকে খুঁজতে থাকে। আচমকাই পানির ভেতর থেকে একটা হাত আম্বাদির পা চেপে ধরে টানতে থাকে। চাম্বান সেখানে এসে আম্বাদির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? আম্বাদি হাঁপাতে হাঁপাতে বলে, দীপা এখানেই আছে। পণ্ডিত টর্চ দিয়ে তখনও জঙ্গলের মধ্যেই দীপাকে খুঁজছে। হঠাৎ দীপাকে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে পণ্ডিত ভয়ে ভয়ে বলে, তুমি এই অবস্থায় এখানে দাঁড়িয়ে আছো কেন? গিরিও সেখানে এসে দীপাকে দেখে বাকি সবাইকে ডাকতে থাকে। পণ্ডিত বিরক্ত হয়ে দীপার কাছে এগিয়ে যেতেই দীপার কাটা মাথা গড়িয়ে পড়ে। কাটা জায়গা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তে থাকে। ভয়ানক এই দৃশ্য দেখে গিরি আর পণ্ডিত ভয়ে চিৎকার করে ওঠে। পণ্ডিত ভয়ে নিচে পড়ে গেলে দেখে পাশেই দীপার কাটা মাথা পড়ে আছে। ভয়ঙ্কর সাপের মতো চোখগুলো তাকিয়ে কাটা মাথাটা বিভৎসভাবে হাসছে। হঠাৎ একটা সাদা ধোঁয়া এসে দীপার শরীর আর কাটা মাথাকে ঘিরে ফেলে। গিরি এগিয়ে এসে কোনো মতে পণ্ডিতকে তুলে সেখান থেকে পালায়। আম্বাদি বলে, আমি ওকে ঝর্ণার উপর থেকে লাফাতে দেখেছি।
যাচ্ছি। এরপর কে যেন আমার পা টেনে ধরেছে। চাম্বান আম্বাদিকে শান্ত করে বলে, এখানে কেউ নেই, এটা সুমতির মায়াজাল, জলদি এখান থেকে চলো। আপু এখনো জঙ্গলের মধ্যেই দীপাকে খুঁজছে। হঠাৎ দীপা আপুর নাম ধরে ডাকতে শুরু করে। আপু একটু এগিয়ে যেতেই দেখে দীপা দাঁড়িয়ে আছে। আপু বলে, আপনি চিন্তা করবেন না, এখনই হাসপাতালে নিয়ে যাব। বলেই সে সাহায্যের জন্য বাকিদেরকে ডাকতে থাকে। দীপা আচমকা কান্না বন্ধ করে হাতের কাছে থাকা ডাল ভেঙে আপুর দিকে ভয়ানক নজরে তাকিয়ে ডালের ধারালো অংশ পেটে ঢুকিয়ে পেট কেটে বাচ্চা বের করে সেটা হাতে নেয়। এমন বিভৎস দৃশ্য দেখে আপু এতটাই ভয় পায় যে তার মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না। এদিকে বাকি সবাই মিলে আপুকে খুঁজছে। আপুকে দেখতে পেয়ে দ্রুত আপুর কাছে আসতেই আপু ভয়ে সামনে দীপার দিকে ইশারা করে, কিন্তু সেখানে দীপাকে আর দেখা যায় না। চাম্বান বলে, এসব সুমতির মায়াজাল, আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। ঠিক তখনই তারা একটা নব্যজাত বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। দ্রুত সবাইকে নিয়ে গাড়ির কাছে আসতেই দেখে দীপার পাশেই নব্যজাত শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মানে সুমতি নিজে এসেই ডেলিভারি করিয়ে চলে গেছে, আর এই জন্যই এদেরকে এতক্ষণ গোলকধাঁধায় আটকে রেখেছিল। পরের দিন সকালে সবাই দীপা আর তার বাচ্চাকে হাসপাতালে দেখতে আসে। জানাকি দীপাকে জিজ্ঞেস করে, ওই মোড়ে কি হয়েছিল, তোমার কিছু মনে আছে? দীপা বলে, না, তবে আমার মনে হয়েছিল যেন ওখানে কোনো মেয়ে আছে। মীনাক্ষী বলে, আপুর সাহসের প্রশংসা করতেই হবে, মাঝরাতে সাহস করে সে ওই মরে গেছে। এমনি তো সন্ধ্যা হতেই দরজা জানালা বন্ধ করে বসে থাকে। দীপা জিজ্ঞেস করে, কিন্তু ওরা সবাই এখন কোথায়? সাহসী বীর পুরুষরা তো এখনো ভয়ে জ্বরে কাঁপছে। আপু বলে, দীপা আমার চোখের সামনে নিজের পেট কেটে বাচ্চা বের করেছে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। গিরি বলে, গত রাত থেকে আপু এই একই কথা বলেই যাচ্ছে। পণ্ডিত বলে, তোমরা কাল যা দেখেছো তা কাউকে বলবে না। চাম্মান বলে, আসল বিপদ তো এখনো বাকি, এ তো কেবল শুরু। মনে হচ্ছে কোনো বড় ঝড় আসছে। মহেশ, ভাদ্রা, বেঞ্জামিন বনের মাঝে আড্ডায় আসলে মহেশ মন মরা হয়ে বসে আছে দেখে বেঞ্জামিন বলে, তোমার বোনের কেস ফাইল 1991 সালের দিকে তদন্ত করা হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই কেস বন্ধ করে দেওয়া হয়। আমার মনে হয় তোমার বোন বেঁচে আছে এই আশা না করাই ভালো। আমি জানি না ওকে ওই রাক্ষসী মেরেছে নাকি ওই ছেলেটা, কিন্তু এটা নিশ্চিত যে সেই রাতে তোমার বোন ওই মোড় পার করতে পারেনি। পাপ্পান বলে, ওই মোড়ে হওয়া মৃত্যুর জন্য সুমতি দায়ী না, সে শুধুমাত্র সবাইকে ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, যেন আর কাউকেই ওই মোড়ে সুমতি আর তার অনাগত সন্তানের মতো কষ্ট ভোগ করতে না হয়। ইংরেজরা যেন জঙ্গলের দিকে যেতে না পারে, তাই 19 শতকে ওই মোড়ে আদিবাসীদের কালো জাদুর ফলে জন্ম নেওয়া ব্রহ্ম রাক্ষসরা আজও ওই বন পাহারা দেয়। এখন সেই মোড়টা এক ভয়ঙ্কর ভুতুরে গোলক ধাঁধা হয়ে গেছে। সুমতি কখনো কাউকে সেই মোড়ে থামতে দেয় না, আর ওই শয়তান রাক্ষসের শক্তি কাউকে সেই মোড় পার করতে দিবে না। পরদিন স্কুলে ভামা দেখে আপু বাচ্চাদের গতকাল রাতে মোড় পার করার গল্পটা আরো বাড়িয়ে চাড়িয়ে শোনাচ্ছে। ভামাকে দেখে সব বাচ্চারা দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলে ভামা আপুকে জিজ্ঞেস করে, তুমি কি আরলির পড়ালেখার ব্যাপারে জানতে এসেছো? আপু লাজুক লাজুক কণ্ঠে বলে, আমি তোমার নিজের ভবিষ্যতের ব্যাপারে জানতে এসেছি। আমাকে বিয়ে করবে? আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তোমার ভাই মানতে চাইবে না, কিন্তু তাও আমি তোমাকে বিয়ে করতে চাই। ভামা লজ্জা পেয়ে বলে, এটা কখনোই হবে না। বলেই চলে যেতে গেলে আপু পেছন থেকে ডেকে বলে, কেউ রাজি না হলে আমরা এখান থেকে পালিয়ে যাব। ভামা হেসে বলে, সময় হলেই জানাবো। এরপর থেকে ভামা আর আপুর সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। সবার চোখ ফাঁকি দিয়ে একসাথে ঘুরে বেড়ায়। ধীরে ধীরে তাদের ভালোবাসা আরো গভীর হতে থাকে। একদিন আম্বাদি আর সুরেশ রাস্তায় বসে আপু আর ভামাকে পাহারা দিচ্ছে। হঠাৎ বেঞ্জামিন এসে আম্বাদিকে দেখে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? আম্বাদি বলে, এই তো একটু হাওয়া খাচ্ছিলাম। বেঞ্জামিন আশেপাশে খুঁজতেই গাছের আড়ালে আপু আর ভামাকে দেখে শয়তানের মতো হাসি দেয়। আপু কিছু বলতেই যাবে তার আগেই বেঞ্জামিন বলে, তোমার বয়স আমিও পার করেছি। মনে হচ্ছে মহেশ বাবু মারামারির নতুন কারণ খুঁজে পেয়েছে। পরের দিন মহেশ তার পুরো পরিবার নিয়ে আপুর বাসায় আসলে বিজয় সবাইকে আপ্যায়ন করে বসতে দেয়। আপু সবাইকে দেখে বেশ অবাক হয়ে গেলে মহেশ বলে, আমরা আসলে ভামার বিয়ে দাওয়াত দিতে এসেছি, এই মাসেই বিয়ে, ছেলে আমাদের গ্রামেরই ভাদ্রা। এটা শুনে আপুর মনটাই ভেঙে যায়। বিজয় বলে, আশা করছি এই বিয়ের পর সব আগের মতো হয়ে যাবে। আপুর মা জিজ্ঞেস করে, এত তাড়াহুড়া করে বিয়ে দিচ্ছ কেন? ভামার বাবা শুধু
সুধাকর আপুর দিকে তাকিয়ে বলে, আসলে ওর কুণ্ডলী অনুযায়ী এই মাসের মধ্যে বিয়ে না হলে সমস্যা হতে পারে। বলেই সবাই সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় মহেশ আপুকে বলে, বিয়ের মাধ্যমে আমাদের এই শত্রুতা শেষ হয়ে গেলেই ভালো, বিয়েতে এসো, অনেক কাজ আছে। বলেই মহেশ সেখান থেকে চলে যায়। আপু মনের কষ্টে বসে একের পর এক ড্রিঙ্কস করতেই থাকে। চাম্মারকে দেখে আপু বলে, মহেশ বদলা নেওয়ার জন্যই আমার বাসায় এসে বিয়ের দাওয়াত দিয়ে গেছে, কারণ সে জানে আমি ভামাকে ভালোবাসি আর আমি কখনোই বাবার মুখের উপরে কোনো কথাই বলতে পারবো না। আম্বাদি বলে, তুমি মেয়েকে নিয়ে পালিয়ে যাও, বাকিটা আমরা সামলাবো। চাম্মার বলে, ভামার চাচাতো বোন আমু যে পালিয়েছিল সেই ঝামেলায় আজও শেষ হয়নি, এখন আমি কি করব? বলেই চাম্মানকে কাকুতি মিনতি করে বলে, তুমি প্লিজ কিছু একটা করো। চাম্মান ব্যাগ থেকে একটা ছোট কৌটা বের করে দিয়ে বলে, তোমার সাহস বাড়ানোর ওষুধ আমার কাছে আছে, এগুলো আসলে অঘরীরা খায়। এরপর সবাই একে একে সেই কৌটা থেকে একটু একটু করে ওষুধ খেয়ে নেয়। রাত হয়ে যেতেই চাম্বান বেশ সাহস নিয়ে বলে, সব ওই সুমতির কারণেই হয়েছে, ওকে ওই মোড়ে গিয়ে আবারও মারবো। সবাই বেশ সাহস নিয়ে গাড়িতে উঠে ভুতুরের মোড়ের দিকে যেতে থাকে। মোড়ের কাছে আসতেই গাড়ি নষ্ট হয়ে যায়। আপু রেগে বলে, আজ কোনো সুমতিকে মানবো না, আজ এই গাড়ি স্টার্ট করেই ছাড়বো। বলেই সবাই বেশ ভাব নিয়ে গাড়ি থেকে নামে। আপু চিৎকার করে সুমতিকে বলে, তোমার কারণে আমার জীবন বরবাদ হয়ে গেছে, যদি সত্যি সত্যি তুমি রাক্ষস হয়ে থাকো তাহলে সামনে আসো। দুইজন ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে এই রাস্তা পার করে চলে গেল, আর সব দোষ হলো আমার। এখন আমি যাকে ভালোবাসি তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। সবাই আপুকে টেনে সেখান থেকে নিয়ে যেতে গেলেই সে আর এক পাও নড়ে না। ঠিক তখনই চারপাশ থেকে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে। আচমকা আম্বাদির পায়ের কাছে কোথা থেকে যেন একটা লেবু এসে ধাক্কা খায়। আম্বাদি সেটা হাতে নিতেই সুরেশ মজা করে বলে, সুমা থেকে লেবুর পানি খেতে চায় নাকি? ঠিক তখনই লেবুটা রক্তাক্ত হয়ে যায়। আম্বাদি ভয়ে সেটা ফেলে দেয়। হঠাৎ এক বিভৎস চিৎকারের সাথে একটা ধোঁয়া তাদের চারিদিক থেকে সবাইকে ঘিরে ধরে। ধোঁয়ার কারণে কেউ কাউকে দেখতেই পাচ্ছে না। হঠাৎ সবাইকে ঘিরে একদল অঘরী এসে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। একজন অঘরী মুখের উপরে ছাই ফু দিতেই মুহূর্তের মধ্যে আশেপাশে অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে আপুর ঘুম ভাঙে গাড়িতে। হরির ডাকে চোখ খুলতেই আপু অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? হরি উল্টা অবাক হয়ে বলে, সেটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। আজ ভোরবেলা তোমাদেরকে ওই মোড় থেকে অচেতন অবস্থায় তুলে এনেছি, তোমরা 5 জন ওখানে কেন গিয়েছিলে? আর তোমাদের মধ্যে এত সাহসী বা আসলো কোথা থেকে? সুরেশ বলে, গতরাতে চাম্মান আমাদেরকে সাহস জোগানোর জন্য ওষুধ দিয়েছিল, তার জন্যই হয়তো এমন হয়েছে। হরি আপুকে বলে, আমি জানি তোমার সাথে কি হয়েছে, আমার মনে হয় তোমার ওর পরিবারের সাথে একবার কথা বলা উচিত। আপু বলে, তা বলে কোনো লাভই নেই, ওরা কখনোই মানবে না। কুছুটির পরে আল্লি ভাবাকে বলে, ভামা টিচারের বিয়ে হয়ে যাচ্ছে, এই জন্য মামার অনেক মন খারাপ। ভাবা বলে, সেটাই তো ভালো, তোমার মামার সাথে বিয়ে হওয়া থেকে একটা গাছের সাথে বিয়ে হওয়া অনেক ভালো। ভাদ্রানের নিজের একটা সিনেমা হল আছে, আর তোমার মামার তো কেবল একটা ক্যাসেটের দোকান। আলী বলে, আমরা যদি আপু আর ভামাকে সাহায্য না করি তাহলে আমাদের সময় কে সাহায্য করবে? ভাবা তো খুশিতে আত্মহারা হয়ে বলে, তুমি সত্যি বলছো? আলী একদম লজ্জায় লাল হয়ে যায়। ভাবা ব্যাগ থেকে একটা চিঠি বের করে বলে, 3 দিন ধরে এই চিঠি ব্যাগে নিয়ে ঘুরছি, আমার বোন তোমার মামাকে এটা দিয়েছে, চলো আমি তাকে দিয়ে দিব, শত হোক সে আমার হবু জিজু। বলেই তারা দুজনই হাসতে থাকে। বাপ রে, এইটুকু পিচ্চিরা কি পাকা পাকা কথা বলছে। আলী ভাবাকে নিয়ে মামার দোকানে এসে ইশারা করে ভাবাকে দেখালে আপু তো ভয়ই পেয়ে যায়, এসে আবার না চর মেরে বসে। সুজা ভাবাকে ভেতরে আসতে বলতেই ভাবা বলে, যার ডাকার কথা সেই ডাকুক, আমি তো শুধুমাত্র ভালোবাসার পূজারি। আলী ভাবাকে ভেতরে আসতে বলতেই ভাবা বলে, আমি এখনই আসছি বেবি। বলেই দোকানের ভেতরে যায়। সুরেশ আর আম্বাদি এদের এই প্রেমালাপ শুনে আকাশ থেকে পড়ে। ভাবা বলে, আমার বোন এই বিয়ে করতে চায় না, ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, তাই তুমি এই বিয়েটা আটকানোর কোনো একটা উপায় বের করো আর ওকে নিয়ে পালিয়ে যাও। বলেই ভামার চিঠিটা দিয়ে দেয়। আপু অবাক হয়ে বলে, পালিয়ে যাব? ভাবা বিরক্ত হয়ে বলে, না হলে এমনিতে তোমার সাথে কখনোই বিয়ে দিবে না, সামান্য ক্যাসের দোকান চালিয়ে কি আর জীবন চলে? কোনো দরকার থাকলে আমাকে ডেকে নিও। ভাবার এমন পাকা পাকা কথা শুনে সবাই হা হয়ে যায়। তখন এই ভাদ্রান এসে আপুকে হিংসায় জ্বালাতে বলে, আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসবে, পুরনো শত্রুতা ভুলে সব ঠিক করে নাও। যাওয়ার আগে সে সুজার দিকে কেমন ভাবে যেন তাকায়। সুজা বেশ বিব্রত বোধ করলে আপুর সন্দেহ চোখে সুজা আর শ্রীকে দেখতে থাকে। সুজা আপুকে বলে, প্রকাশ ভাদ্রানের থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, টাকা শোধ করতে না পারায় সে নিজেকে শেষ করে দেয়। আমি সেই টাকা শোধ করার জন্য ভাদ্রার সিনেমা হলে কাজ শুরু করি, কিন্তু ভালো মানুষের চেহারার আড়ালে ভাদ্রার অন্য এক রূপ আছে। সুযোগ পেলেই সে আমাকে বাজেভাবে
স্পর্শ করার চেষ্টা করত। রোজ রোজ ওর এমন ব্যবহারে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমার মেয়ে শ্রীর সাথে বাজে ব্যবহার করার চেষ্টাও করেছে। শ্রী মাকে জড়িয়ে কান্না করতে থাকে। আপ্পু সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, তোমার এই চাচা থাকতে ওই ভাদ্রা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রাতে আপ্পু চাম্বানকে সুজা আর শ্রীর সাথে ভাদ্রা কত বড় অন্যায় করেছে জানালে চাম্বান বলে, এসব গ্রামের আর কাউকে বলিস না, তাহলে সবাই উল্টা মা আর মেয়েকেই কথা শোনাবে। তুই আগে গিয়ে তোর ভালোবাসা ভামাকে ওই রাক্ষস থেকে বাঁচা। আপ্পু হতাশ হয়ে বলে, আমি আর কি বা করবো, বাবা তো বলেই দিয়েছে সে নিজে দাঁড়িয়ে ভামার বিয়ে দিবে, আমি এখন কি করব বুঝতে পারছি না। চাম্বান বাইক দেখে বলে, একটা রাস্তা আছে, তুই আমার সাথে চল। কিছুক্ষণ পরেই আপ্পু বেশ সাহস জুটিয়ে ভামার বাসার সামনে এসে এক নাগারে হর্ন দিতেই থাকে। হর্ন শুনে ভামার চাচা শেখর আর ভামা চলে আসলে শেখর তাকে ঝাড়ি দিয়ে ঘরের মধ্যে পাঠিয়ে দেয়। মহেশ আসতেই আপ্পু জিজ্ঞেস করে, তোমার রাগ তো আমার উপরে, তাহলে ভামার জীবনটা কেন নষ্ট করছো? মহেশ রেগে বলে, ভামার জীবন যেন নষ্ট না হয় তাই ভামার বিয়ে ভাদ্রার সাথে দিচ্ছি, আর তোকে আমি আজীবন ঘৃণা করেই যাব, কারণ তুই আমার বোনকে মেরে ফেলেছিস বলেই রেগে চলে যায়। পরের দিন সকাল হতেই গ্রামের সবাই নদীর পাড়ে ভিড় জমিয়ে কি যেন দেখতে থাকে। এসআই বেঞ্জামিনকে কনস্টেবল জানায় মহিলাটার নাম সুজা, আর পাশেই তার মেয়ে শ্রী। এই গ্রামের সুজার আপন বলতে কেউ নেই। বেশ কয়েক বছর আগে সুজাকে তার স্বামী প্রকাশ বিয়ে করে নিয়ে আসে। 3 বছর আগে তার স্বামী ঋণের বোঝা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেয়। এরপর সুজা বহু কষ্টে সব লোন শোধ করে বাচ্চাটাকে বড় করে। আপু বাবার সাথে দৌড়ে এসে সুজা আর শ্রী এর এমন মৃত্যু দেখে গতকাল সুজার বলা কথাগুলোই ভাবতে থাকে। সে বলেছিল সে বহুবার নিজেকে শেষ করার কথা ভেবেছে, তবুও শ্রী এর মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়েছে। আপুর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। বেঞ্জামিন এসে বলে, তোমরা থানায় এসে দেখা করো, কারণ সুজা তোমাদের দোকানেই কাজ করত। আপু প্রচন্ড রেগে হাতের মুঠো শক্ত করে নেয়। রেগে সিনেমা হলে এসেই ভাদ্রাকে লাথি মেরে চেয়ার সহই ফেলে দেয়। এরপর টানতে টানতে পশুর মতো নিয়ে মারতে থাকে, কারণ সে খুব ভালো করে জানে সুজা আর শ্রী এর মৃত্যুর জন্য এই ভাদ্রাই দায়ী। দুজনে মারামারি করতে করতে হলের দরজা ভেঙে বাইরে আসতেই আপ্পু হাতের কাছে বালতি পেয়ে সেই বালতি দিয়েই ভাদ্রাকে মারতে থাকে। তখন এই বাবা এসে আপ্পুকে আটকালে আপ্পু রেগে চিৎকার করে বলে, এর জন্যই সুজা ভাবি মারা গেছে। গিরি এসে বলে, ভাবি তো চিঠিতে তার মৃত্যুর কারণ লিখে গেছে। ভাদ্রা যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না এমন ভাবে বলে, তুই যাকে ভালোবাসিস আমি তাকে বিয়ে করতে যাচ্ছি, এই জন্যই তুই আমাকে সবার চোখে খারাপ বানাতে এসব গল্প বানাচ্ছিস, তাই না? বাবা রেগে আপ্পুকে জিজ্ঞেস করে, ও কোন মেয়ের কথা বলছে? তোর সাথে সুধাকরের মেয়ের কি সম্পর্ক? আপ্পু কিছু বলতে গেলেই বাবা রেগে তার গালে কষে এক চর বসিয়ে বলে, এই ছেলের জন্য ওই পরিবারের সব খুশি আর মান সম্মান একবার শেষ হয়ে গেছে, এর জন্য আমি ওদেরকে আর কষ্ট পেতে দিব না। যেদিন ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেই দিনই ওর বিয়ে হবে বলে চলে যায়। বেঞ্জামিন চলে আসায় সবাই সরে গেলে বেঞ্জামিন হঠাৎ আপ্পুর হাত ধরে ভাদ্রার সামনে এসে জিজ্ঞেস করে, ওই মহিলা তোর দোকানে কাজ করতো তাই না? আপ্পু ভাদ্রাকে দেখিয়ে বলে, এই লোকটাই ওদেরকে মেরেছে। ভাদ্রা হঠাৎই তার ভোলা ভালা রূপ বদলে শয়তানের মতো হেসে বলে, খুনটা আমিই করেছি, কারণ ওই মহিলা বেঁচে থাকলে আমার বিপদের কারণ হতো। বেঞ্জামিন মানে এই ভাদ্রার চামচা বলে, নিজেকে বাঁচাতে কাউকে মেরে ফেলা কি অন্যায় নাকি? এই জন্যই তো আমি চিঠি লিখে রেখে এসেছিলাম যেন গ্রামের লোকজনের মুখ বন্ধ হয়ে যায়, আর পুলিশ ডিপার্টমেন্টের পোস্টমর্টম রিপোর্টটা তো আমি খুব সহজেই বদলে দিব। তুই এখন গিয়ে এসব বললেও কেউ তোকে বিশ্বাস করবে না। আপু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে চাইলেও প্রমাণ ছাড়া কাউকে বিশ্বাস করাতে পারবে না। পোস্টমর্টম শেষে সুজা আর শ্রীর লাশ এনে তাদের শেষকৃত্য করা হয়। শ্রীর মাসুম চেহারাটা দেখতেই তার শুধু এটাই মনে পড়ে যে সে তাকে কথা দিয়েছিল তার এই আপ্পু চাচা বেঁচে থাকতে ভাদ্রা তার কোনো ক্ষতি করতে পারবে না। শ্রীর সব বান্ধবী এমনকি ভাবাও মহেশ আর জানকীর সাথে সেখানে দেখা করতে আসে। শয়তান ভাদ্রা সবার সামনে ভালো সাজার নাটক করে আপ্পুর দিকে শয়তানের মতো তাকিয়ে থাকে। আপ্পু এক কোনায় চুপ করে বসে থাকে। পরের দিন সকাল হতেই রাজু ভাবাকে আপ্পুর কাছে নিয়ে আসলে ভাবা বলে, দিদি বলেছে যাই হোক না কেন সে এই বিয়ে করবে না, তুমি দয়া করে দিদিকে বাঁচাও, আমার তো ভয় হচ্ছে ও আবার নিজের কোনো ক্ষতি না করে বসে। বলেই চলে যেতে গিয়েও হঠাৎ ফিরে এসে বলে, তোমার বাবার সমস্যা কি? বিয়ের বাড়ির সব কাজ সে একাই সামলাচ্ছে, তোমার বাবাকে চুপচাপ এখানে বসে থাকতে বলো, না হলে আমার রাগ কেমন তা তো জানোই। বলে পেছনে তাকাতেই দেখে আপ্পুর বাবা দাঁড়ানো। এবার বোকার মতো এসে বলে, আরে আঙ্কেল আমি তো বিয়ের দাওয়াত দিতে এসেছিলাম, বলেই দেয় এক দৌড়। বাবা রেগে আপ্পুকে বলে, ওই মেয়ের বিয়ে আমি দিব, এমনই কথা দিয়েছি, তাই তুই যদি কোনো ঝামেলা করিস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার ছেলে। একদিকে ভামা তো অপরদিকে আপ্পু চুপচাপ চোখের পানি
ফেলতে থাকে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। ভাদ্রা বাসা থেকে বের হওয়ার সময় সুধাকর আর মহেশকে বলে, আমার মনে হয় না আপ্পু এত সহজে মানবে, ও নিশ্চয়ই কোনো ঝামেলা করবে। সুধাকরণ বলে, চিন্তার কিছু নেই, একবার আসুক না, ওকে অ্যাম্বুলেন্সে বিদায় করব। তখনই আপ্পুকে গুনগুন করে গান গাইতে গাইতে আসতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। আপ্পু এসেই বিয়ে বাড়ির কাজ ঠিক মতো হচ্ছে কিনা তা তদারকি করতে থাকে। সুধাকরণ তাকে রেগে বের হতে বললেই আম্বাদি বলে, আমরা এখানে ক্যাটারিং এর কাজ করছি, কোনো ঝামেলা করতে আসেনি। মহেশ বলে, এমনিও অনেক কাজ পড়ে আছে, করুক ওরা কাজ, তবে ঝামেলা হলে আমি সামলাবো। আপ্পুকে এত মন দিয়ে কাজ করতে দেখে মীনাক্ষীর বাবা বলে, নিজেকে কিভাবে শক্ত করে ভালোই করেছো, কপালে থাকলে ও ঠিকই তোমার হবে, নয়তো কি কপালের লেখা বদলানো যায়? আপ্পুও কম নাকি? সে বলে, পণ্ডিত আপনার ভাগে কি লেখা আছে জানেন? এই আম্বাদি আর মীনাক্ষী একে অপরকে অনেক পছন্দ করে, এরা পালিয়ে বিয়ে করার আগেই আপনাদের বিয়ে দিয়ে দিন, পরে এসে এবার বলবেন না যে আমি কেন বলিনি। এই কথা শুনে মীনাক্ষী তো ভয়ে দে দৌড়। চামান এসে বলে, তুই কেন এমন অভিনয় করছিস যে তোর কিছুই হয়নি? আপ্পু নিজেকে আটকে রাখতে পারে না, মন খারাপ করে বলে, এই নিয়ে 2 বার মন ভাঙলো, আমি ওকে সত্যি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। চাম্বান ড্রিঙ্কস দিয়ে বলে, এটা পান কর, মন হালকা হয়ে যাবে। মনের কষ্টে আপ্পু 1 গ্লাস না বরং 1 বোতল ড্রিঙ্কস ঢক ঢক করে পান করে নেয়। বাবা দূর থেকে ছেলের এমন হাল দেখে বেশ কষ্ট পেলেও চুপ করে থাকে। আপ্পু এবার ছ্যাঁকা খাওয়া গান গাইতে শুরু করলে তার গলা শুনে ভামা জানালায় এসে তার এই অবস্থা দেখে মন খারাপ করে ভেতরে চলে যায়। নেশায় মাতাল হয়ে দেবদাস আপ্পু তার মতো গান গেয়ে কোমর দুলিয়ে দুলিয়ে নাচতে থাকে। ভাবা এসে আপ্পুকে কি যেন বলার চেষ্টা করে, কিন্তু দেবদাস আপ্পু তাকে পাত্তা না দিয়ে নাচতেই থাকে। এইসব দেখে বাকিরা বিরক্ত হলেও চুপচাপ থাকে। তখনই থানার কনস্টেবল এসে মহেশকে বলে, সুজা আর শ্রীকে আসলে খুন করা হয়েছে। সেদিন রাতে ভাদ্রা আর তার সঙ্গী সুজার বাসায় গিয়ে তাদেরকে মেরে গাছে ঝুলিয়ে দেয়, যেন ভাদ্রার দুশ্চরিত্রের কথা তারা কাউকে বলতে না পারে। আর এসব প্ল্যান ওই এসআই বেঞ্জামিনের। ওই বেঞ্জামিনই পোস্টমর্টম রিপোর্টও বদলে দিয়েছে। এদিকে দেবদাস আপ্পু তখনও পাগলের মতো নেচেই যাচ্ছে। তাই গিরিতাকে সরিয়ে নিয়ে আসতেই বাবা ছেলের এই দশা দেখে আর সহ্য করতে না পেরে তাকে টেনে নিয়ে বলে, যা গিয়ে ভামাকে নিয়ে পালা, বাকিটা আমি সামলাবো। আপ্পু খুশিতে পাগল হয়ে বাবাকে চুমু দিয়ে তার বন্ধুদেরকে নিয়ে বাইরে আসতেই আম্বাদি জিজ্ঞেস করে, তাহলে প্ল্যানটা কি? তখনই বিয়ে বাড়িতে শোরগোল পড়ে যায় আর সবার মুখে একটাই কথা, ভামা কোথায়? সুধাকর রেগে বলে, এইসব তো ওই আপ্পুর কাজ, কিছু না করেও দোষী হয়ে বেচারা বোকার মতো চেয়ে থাকে। মহেশ সুধাকরকে থামিয়ে বলে, আপ্পু তো এখানেই আছে, খামোখা ওকে কেন দোষ দিচ্ছ? সুধাকর তবুও তেড়ে এসে মারতে গেলে মহেশ তাকে আটকায়। তবুও সে না মেনে মারতে গেলে আপ্পুর বাবা আর বন্ধুরা এসে তাদেরকে উল্টা মারতে থাকে। আপ্পুর সামনে ভাবাকে দেখে জিজ্ঞেস করে, তোর বোন কোথায় গেছে? ভাবা রেগে বলে, যখন পাগলের মতো নাচছিলে না তখন কতবার বলার চেষ্টা করলাম, তখন তো শোনোনি, এখন কেন বলবো যে দিদি রাগ করে ফরেস্ট অফিসে চলে গেছে? তখনই ভাদ্রার চামচা এসে আপ্পুকে মারতে গেলেই মহেশ এসে তাকে আটকে আপ্পুকে বলে, তুমি জলদি গিয়ে ভামাকে নিয়ে আসো, আমি এদেরকে সামলাচ্ছি। আপ্পু এখন যে তার কোনো বন্ধুকে নিয়ে যাবে সেই অবস্থাটাও নেই, কারণ সবাই মারামারিতে ব্যস্ত, তাই একাই বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু গ্রাম পার হয়ে একা এই ভৌতিক মোড়ে আসতেই তার গা ছমছম করতে থাকে। পাশেই তাকিয়ে দেখে সেদিনে সেই ভাঙা গাছটা পড়ে আছে। তার মনে পড়ে যায় সেই ভয়ানক দৃশ্যের কথা, যখন সুমতি দীপার রূপ নিয়ে নিজের পেট নিজে কেটেই বাচ্চা বের করছিল। ভয়ে সে আর এগোতেই পারে না। পেছন থেকে আচমকা ভাদ্রা আর বেঞ্জামিন গাড়িতে করে এসে আপ্পুর বাইকে ধাক্কা দিতেই সে বাইক উল্টে গিয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে। বেঞ্জামিন তাকে টেনে ওঠাতেই ভাদ্রা মোটা রড দিয়ে আপ্পুকে পশুর মতো মারতে মারতে অসাড় করে ফেলে। ভাদ্রা আপ্পুকে সুমাথির সেই মোড়ের কাছে নিয়ে যেতে চাইলে বেঞ্জামিন বলে, ওকে ওখানে নিস না। শয়তান ভাদ্রা তার কোনো কথা না শুনেই আপ্পুকে মাটিতে টেনে হেঁচড়ে সুমতির চত্বরে নিয়ে এসে রড দিয়ে জোরে বাড়ি মারতেই যাবে, তখনই দমকা বাতাসে কিছু একটা দেখে তাকাতেই দেখে শ্রী দাঁড়িয়ে আছে। ভয়ে তার সারা শরীর হিম হয়ে যায়। তবুও সাহস নিয়ে এগিয়ে ভালো করে দেখতে গেলেই আচমকা সুজার লাশ তার সামনে এসে পড়ে। সাদা বড় বড় চোখ করে তাকাতেই ভাদ্রা দৌড়ে পালায়। হঠাৎ বেঞ্জামিনের সাথে জোরে ধাক্কা খেতেই ভয়ে ভয়ে বলে, সুজা ওখানেই দাঁড়িয়ে আছে। বেঞ্জামিন বলে, তোকে তো আগে ওখানে নিতে মানা করেছিলাম, জলদি পালা। বলেই দুজন যেতে গেলেই পেছনে আপ্পুকে নড়তে দেখেই বলে, আগে ওকে শেষ করতে হবে। আপ্পু উঠে দাঁড়াতেই বেঞ্জামিন চাকু বের করে মারতে যায় আর ভাদ্রা রড দিয়ে তার গলা চেপে ধরে। কিন্তু আপ্পুর মধ্যে যেন অপার্থিব শক্তি চলে আসে। এতটা দুর্বল হওয়া সত্ত্বেও দুইজনকে এক মোড় দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর ভাদ্রাকে মারতে মারতে বড়
বড় এক পাথরের উপরে ছুঁড়ে ফেলতেই সে মাথা ফেটে মারা যায়। এরপর বেঞ্জামিনের গলা চেপে তাকাতেই দেখা যায় তার চোখ সাদা হয়ে গেছে, মানে তার উপরে সুমতির আত্মা ভর করেছে। অপার্থিব শক্তি দিয়ে বেঞ্জামিনকে মাটিতে চেপে সেখানেই মেরে ফেলে। হঠাৎ এক ধোঁয়া এই দুই লাশ সহ আপ্পুকে গায়েব করে দেয়। কিছুক্ষণ পর মহেশের ডাকে আপ্পুর হুঁশ ফিরে আসে। মহেশ হাত বাড়িয়ে দিতেই সে কোনো রকমে উঠে দৌড়ে আসে তার ভামার কাছে। আপ্পুর এমন অবস্থা দেখে ভামা দৌড়ে এসে জড়িয়ে কান্না করতে থাকে। ভামা বলে, চলো পালিয়ে যাই। আপ্পু বলে, যাই হোক না কেন আমরা আম্মু দিদির মতো ভয় পেয়ে পালাবো না, এই গ্রামেই সবার সামনে থাকবো। সকাল হতে এই দুই পরিবার ফরেস্ট অফিসের সামনে হট্টগোল বাঁধিয়ে দেয়। ভামা ভয়ে আপ্পুর হাত শক্ত করে ধরে। ভাবা চুপচাপ বসে এদের মেলোড্রামা দেখছে। তখনই জিপ থেকে কাউকে নামতে দেখে ভাবা চিৎকার করলে সবাই আমুকে জীবিত দেখে হা করে তাকিয়ে থাকে। আপ্পু এসে আমুকে জিজ্ঞেস করে, এবার বলেন তো আমি কি আপনাকে পালাতে সাহায্য করেছিলাম? আম্মু মাথা নাড়িয়ে না বললে আপ্পুর বাবা বিজয় আমুকে জিজ্ঞেস করে, তুমিই বলো যে এত বছর ধরে তুমি কোথায় আর কার সাথে ছিলে? আমু হাত উঠিয়ে হামজার দিকে ইশারা করলেই বেচারা হামজা ভেবাচাকা খেয়ে যায়। তখনই পিছন থেকে হরি এসে হাত উঁচু করে বলে, আমু আসলে আমার স্ত্রী। সবাই তো এবার আকাশ থেকে পড়ে। আপু মন খারাপ করে বলে, অন্তত আপনি আমাকে সত্যটা বলতে পারতেন। হরি বলে, আমি আসলে এই গ্রামে সব সত্য বলে মাফ চাইতে এসেছিলাম, কিন্তু এসে দেখি এই গ্রামের সব সমস্যার মূল তো আমি নিজেই, তাই ভয়ে কিছুই বলতে পারিনি। আমুর কাছে এসে আমুর বাবা শেখরকে বলে, দয়া করে আমাদেরকে মাফ করে দিন। শেখর রেগে চলে যেতে গেলেই মহেশ তাকে আটকে বলে, এতদিন মনে করতাম দিদি মারা গেছে, এখন অন্তত সে বেঁচে তো আছে, তাহলে কেন রাগ করে থাকবে? শেখর চুপ করে দাঁড়িয়ে থাকলে আমু বলে, তোমাদের সমস্যা ছিল আমাকে নিয়ে, এই দেখো আমি এসে গেছি, এবার তো আপ্পু আর ভামার বিয়েতে রাজি হয়ে যাও। সুধাকর আর মহেশ একই কথা বললে শেখর পণ্ডিতকে বলে বিয়ের শুভ লগ্ন বের করতে। সবার মুখে হাসি ফুটে ওঠে। ফাইনালি এবার আপ্পুর বিয়ে হবে। আপ্পু হরির কাছে সে জিজ্ঞেস করে, সব জানা সত্ত্বেও আপনি এতদিন সত্য কথা বলেননি কেন? হরি উল্টা বলে, আমি তো কতবার বলার চেষ্টা করেছি, তুমি এমন ভান করেছিলে যেন তুমি আমাকে চেনোই না। সেদিন তো তুমি আম্মুকে ওই চত্বরে ছেড়ে দিতে চেয়েছিলে, আমাকে দেখে বিদায়ও দিয়েছিলে। আপ্পু এবার আকাশ থেকে পড়ে। হরি আম্মুর কাছে গেলে মহেশ এসে তার এতদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইলে আপ্পু বলে, আগে যাই হোক না কেন গতরাতে তুমিই তো আমাকে ওই চত্বরে বাঁচাতে এসেছিলে, সেটা আমি কিভাবে ভুলবো? মহেশ হতবাক হয়ে বলে, আমি আর্মি হতে পারি, তার মানে এত সাহস নেই যে একাই ওই রাক্ষসের সামনে চলে যাব? কি যে বলেন না। বলেই চলে গেলে আপ্পুর এবার আর বুঝতে বাকি থাকে না গতরাতে আসলে সুমতি তাকে মহেশের রূপে বাঁচাতে এসেছিল, এবং সেদিন আপ্পুর রূপ নিয়ে সুমতি আমুকে হরির কাছে এগিয়ে দিয়েছিল। অর্থাৎ সুমতি নীরবে এই গ্রামের সবাইকে আগলে রাখছে। রাক্ষস বা ডাইনি যাই হোক না কেন মহিলাটার মন একবারে পরিষ্কার, তাই না? এমন একটা ভালো ভূত জীবনে থাকলে আর কি চাই। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।